তিথির বিষয়টা নিয়ে যদি বলি, তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল। আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব, ওকে আমার কাছে অনেস্ট মনে হয়েছে, ওকে আমার কাছে ডেডিকেটেড মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক না। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, এন্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো। ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ায় গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার জামাই নেপালে গার্লফ্রেন্ডের নিয়ে ফুর্তি করতেছে, বার্থডে উদযাপন করতে গেছে। আপনাদের অনেক বড় একটা প্রশ্ন, অনেক বড় একটা জানতে চাওয়া যে ইকরার সাথে আমার এমন কি কথা হইল যে ইকরা সুইসাইড করতে বাধ্য হয়েছে। ইকরার সাথে আমার ভিডিও কলে ইকরা এমন কি দেখলো যে ইকরা আত্মহত্যা করলো। তো নেপালে আসার পর থেকে সমস্ত কনভারসেশন ইকরার সাথে আমার শেষ পর্যন্ত আমি আপনাদেরকে প্রোভাইড করব। কমেন্ট সেকশনে আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে বিষয়টা। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে লেখা আমি ইকরাকে বলতেছি আমি ওকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করবো, এন্ড আপনারা ভাবতেছেন এই জন্য ইকরা সুইসাইড করছে। আপনাদেরকে বলতে চাই ওই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই, কোনো চ্যাটিংয়েই ওর সাথে আমার কোনোদিন কোনো বাংলায় এরকম ভাবে বাংলা লেখায় ওর সাথে আমার কোনোদিন কোনো কনভারসেশন হয়নি। ইকরার সাথে আমি সবসময় বাংলা আর ইংলিশ মিক্স কনভারসেশন করছি। বাংলা আর ইংলিশ মিক্স বলতে বাংলিশ ভাষায় আর কি, বাংলাটাকে ইংলিশে লিখে ওর সাথে কনভারসেশন করছি। ওই স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝেন না, মিসজাজ করেন না, ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে ওই স্ক্রিনশটগুলো বানানো। কে বা কারা বানাইছে আই হ্যাভ নো আইডিয়া। তো টক্সিসিটি একটা বিষয়, আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল, অনেক আগে থেকে টক্সিক ছিল। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, এন্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব, কারণ আমি নিজে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে। আমি যখন ক্লাস 5 বা 6 পড়ি তখন আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়, সেপারেশন হয়। আমি খুব ভালো করে ফিল করছি, আমি নিজে ফিল করছি যে একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা সন্তান কোন ধরনের ইনকনভেনিয়েন্স, কত ধরনের সমস্যা ফেস করে, তার মেন্টাল স্টেট কেমন হয়। আমি কোনোদিনই চাইনি রিজিক এই সাতটা পাক। আমি কোনোদিন চাইনি যে রিজিক ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হোক, বেবি হোক, বা ও আমি যে কষ্টটা ফিল করছি আমার লাইফে এই কষ্টটা, সেম কষ্টটা রিজিক ফিল করুক, এটা আমি কোনোদিনই চাইনি। এই কারণে আমি অলওয়েজ আমার মধ্যে ট্রমাটা ছিল যে মানে ব্রোকেন ফ্যামিলির কনসিকুয়েন্সেস কি। আমি কোনোদিন ওর কাছে বলি নাই যে আমি ওকে ডিভোর্স দিব বা আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। স্ক্রিনশট দিব, আপনারা দেখতে পাবেন। ইকরা শুরু থেকেই, আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, আর এই সন্দেহপ্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। এই টক্সিসিটির মধ্যেও আমরা আসলে সংসারটা চালায় যাচ্ছিলাম। এই যে মানুষটা চলে গেল আমাদেরকে রেখে, এই যে মানুষটা মারা গেল, আমার সহধর্মিনী, ওরে নিয়ে আসলে আমার কতটুকু বলা উচিত আমি আসলে জানি না, কিন্তু সময় চলে আসছে, অনেক কিছু আপনাদেরকে আসলে জানানো উচিত, আপনাদেরকে জানাইতে হবে আমার, কারণ আপনারা একতরফা ভেবে যাচ্ছেন বিষয়টাকে। ওর কিছু বদভ্যাস ছিল, জেনুইন কিছু বদভ্যাস ছিল যেগুলো আসলে ওকে আরো ক্রেজি করে ফেলছে, যেগুলো ওকে আরো মানে এমনি তো বাইরের মানুষ থেকে ট্রিগার্ড হইতো, ওই জিনিসগুলো ওকে আরো পেয়ে বসতো। আর এই বিষয়গুলো আসলে আমি জাস্ট মুখের কথা বলতেছি, কাছে প্রমাণ আছে। ইভেন আমি আপনাদেরকে এগুলো সব শেয়ার করব পরের ভিডিওতে উইথ ডকুমেন্টস। জানো ইকরা ট্রিগার্ড হয়েছে, কিন্তু সেটা আমি করি নাই। ইকরা ট্রিগার্ড হয়েছে আমারই কিছু ভাই ব্রাদার, কিছু কাছের মানুষ যারা ওর আমার দুইজনেরই কমন সার্কেল, যাদের সাথে ইকরার আমি দুইজনই খুব ইন্টিমেট ছিলাম। ওরা ডে বাই ডে ওকে ট্রিগার করে করে আজকে এই জায়গায় নিয়ে আসছিল। এবং এই মানুষগুলা তো থার্ড পার্সন আমার জীবনে। একটা সংসার তখনই টক্সিক হয় যখন বাইরের মানুষরা ওই সংসারের মধ্যে ইনভলভ হওয়া শুরু করে, বাইরের মানুষগুলা ওই সংসারে হাজবেন্ডকে বা ওয়াইফকে ট্রিগার করা শুরু করে। তো এই মানুষগুলোর সম্পর্কে আমি পরে অন্য একটা ভিডিওতে হয়তো বলবো, বা এই মানুষগুলোর সম্পর্কে ওরা যারা নিজেদেরকে কাকরাইল মসজিদের ইমাম সাহেব মনে করে আমার সংসারে ইন্টারফেয়ার করছে, তাদেরকে নিয়ে পরে কথা বলবো উইথ প্রুফ। কিন্তু এখন আসলে আমি এইসব বিষয়ে বা অন্য কাউকে এক্সপোজ রিভিল করার মতো আসলে মেন্টাল পরিস্থিতিতে নাই। আমি কতটুকু গুছায় কথা বলতে পারতেছি আমি সেটাও জানি না, কিন্তু আমি ইকরাকে সুইসাইড করতে ট্রিগার করি নাই, শি ওয়াজ ট্রিগার্ড। এবং এই বিষয়টা আপনারা, আমি যে স্ক্রিনশটগুলো প্রোভাইড করবো ওই স্ক্রিনশটগুলো দেখলে আপনারা বুঝবেন।
যেখানে একটিবারের জন্য আমি ওকে কোথাও বলি নাই যে আমি ওর সাথে থাকবো না। আর আমার পুরো কনভারসেশনে আমি কখনো ওকে গালিগালাজ করি নাই, আপনারা সেটা পাবেন না। বরঞ্চ ও আমাকে অনেক গালিগালাজ করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, অনেক থ্রেট দিচ্ছে, অনেক কিছু করছে। আমি ট্রিগার করি নাই, আমি অন্তত চাই নাই যে ও সুইসাইড করুক। আমার কাছে ইকরা শুধু আমার ওয়াইফ ছিল না, আমার কাছে এত টক্সিসিটির পরে এসেও ইকরা আমার কাছে আমার সন্তানের মা ছিল। এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। আপনাদের আরেকটা বড় প্রশ্ন বা জানার ব্যাপার ছিল যে ইকরার মৃত্যুর আগে ওর ভিডিও কলে ও এমন কি দেখছে বা আমি এমন কি বলছি ভিডিও কলে যে কারণে ও বাধ্য হয়েছে সুইসাইড করতে। আপনাদেরকে যে স্ক্রিনশটটা দিব ওই স্ক্রিনশটটাতে আপনি নিচে গেলে দেখতে পারবেন যে একটা কনভারসেশনের পরে ওর সাথে আমার একটা 22 সেকেন্ডের ভিডিও কল। ওই 22 সেকেন্ডের ভিডিও কলটার বিষয় বলি। ও আমাকে কল দিচ্ছে, আমি ফোনটা ধরছি, ধরার পর ও আমাকে বলছে যে আমার শেষবারের মতো দেখে না, আমার আর জীবনে কোনোদিন দেখবি না। তো ওর ওই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে আমি খুব ঘাবড়ে গেছি, আমি ভয় পেয়ে গেছি যে নিশ্চয়ই কোনো একটা দুর্ঘটনা ঘটবে। সাথে সাথে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিছি যে ম্যাডাম পাগলামি করতেছে, ম্যাডাম রে তাড়াতাড়ি যা দেখ ম্যাডাম কি করতেছে, তাড়াতাড়ি পাগলামি করতেছে। ওই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলার সময় আমার ফোনে ওই কথা বলা অবস্থাতে আরেকটা ভিডিও কল আসছে। অ্যাসিস্ট্যান্টকে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম, মেসেঞ্জারে আমার কলটা ভিডিও কলটা আবার আসছে ইকরার থেকে। তো অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে বলতে ওই কলটা রিসিভ করতে পারি নাই। অ্যাসিস্ট্যান্ট ততক্ষণে ম্যাডামের ওখানে গেছে, আর আমার কলটা যেহেতু আমি ধরতে পারি নাই, তারপর আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা শেষে আমি নিজে কল ব্যাক করছি। তারপর আর ওই কল ওখান থেকে আর কখনো রিসিভ হয় নাই। তো আমার কথা হচ্ছে যে আমার কথা ভাবে নাই, মানলাম। আমার ছেলেটা রিজিক পর্যন্ত যে ওকে গেটে ধাক্কা দিচ্ছে, নক করছে, বলছে যে মা দরজা খুলো, মা দরজা খুলো। রিজিকের কণ্ঠস্বরটা কি ওর কানে যায় নাই? রিজিকের প্রতি কি ওর একটু মায়া কাজ করে নাই রিজিকের কথাটা শোনার পরে? তো এই ভিডিও কলের বিষয়টাও আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম। আই হোপ আপনারা স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন। এবার আসেন নেপালের শুটিং প্রসঙ্গ। নেপালে কি আমি এই প্রথম জীবনে শুটিং এ আসছি? এর আগে আমি নেপালে শুটিং করছি, এর আগে আমি মালয়েশিয়াতে শুটিং করছি, থাইল্যান্ডে শুটিং করছি, সুন্দরবনে শুটিং করছি, দেশে মানিকগঞ্জ, কক্সবাজার, কত জায়গায় কত আউটডোরে শুটিং করছি। তিথিও ছিল অনেক শুটিং এ। ওইসব শুটিং এও কিন্তু আমার আশেপাশের মানুষগুলা যারা প্রিটেন্ড করতো যে তারা আমার শুভাকাঙ্ক্ষী, বাট অ্যাকচুয়ালি তারা আমার শুভাকাঙ্ক্ষী না, ওই মানুষগুলা কিন্তু তখন ইকরাকে অনেক ট্রিগার করতো। কই তখন তো ইকরা এই ধরনের কোনো স্টেপ নেয় নাই, তখন তো আত্মহত্যা করে নাই। আপনারা ইকরার আর ইকরার বান্ধবীর স্ট্যাটাস, সরি কি বলে ওটাকে, স্ক্রিনশট বোধহয় পড়ছেন। ওখানে কিন্তু ইকরা নিজেই স্পষ্ট লিখছে যে ও এইসব মানুষের কথাবার্তা নিতে পারতেছে না। গত 3 বছর ধরে ও এইসব মানুষের ট্রিগার আর সহ্য করতে পারতেছে না। ওর নিজের কথা ও নিজে লিখছে, আপনারা পড়ছেন। কিভাবে বলেন যে আমার ইকরাকে আমি মেরে ফেলছি? আমার ইকরাকে এইসব মানুষ মেরে ফেলছে, এরা মেরে ফেলছে ট্রিগার করতে করতে, ওর কান ভরতে ভরতে। ইকরা ওয়াজ সো সফট হার্টেড, ও বাইরে থেকে অনেক শক্ত কিন্তু ভেতরে খুব নরম একটা মানুষ ছিল। ওকে খুব সহজে ম্যানিপুলেট করা যাইতো, ও মানুষের কথা বিশ্বাস করতো কারণ ও খুব সহজ সরল ছিল। তো এই আশেপাশের মানুষগুলো এই সুযোগটাই আসলে কাজে লাগাইছে, আশেপাশের মানুষগুলো এই চান্সটাকেই আসলে ইউটিলাইজ করছে। আপনারা অনেকেই বলতেছেন যে বউ ডিপ্রেশনে আছে আর জামাই নেপালে গার্লফ্রেন্ডের নিয়ে ফুর্তি করতেছে, বার্থডে উদযাপন করতে গেছে, এই ধরনের কথাবার্তা আপনারা অনেক বলতেছেন। দেখেন, এই নেপালে শুটিং এর আসার কিছুদিন আগে আমার নিজেরও বার্থডে ছিল। আমার বউ সুন্দর করে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, আমার ছেলে নিজের হাতে সাজাইছে, বাসায় আমার বার্থডে সেলিব্রেট করছে। তাইলে কি আমার বউ ডিপ্রেশনে ছিল? ডিপ্রেশনে থেকে আমাকে এত সুন্দর সারপ্রাইজ দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করছে। ওই ছবিগুলো তো ফেসবুকে আছে, কিছুদিন আগের ছবি। এরকম আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।